হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ইন্স্যুরেন্স উইজডম চ্যানেলে। আমি সুরভি বন্দ্যোপাধ্যায়। আমরা পড়ছি আইসি 72 মোটর ইন্স্যুরেন্স চ্যাপ্টার 8, দ্যাট ইজ মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্স। এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 8-এর পার্ট 1 পড়েছিলাম, আর আজকে আমরা চ্যাপ্টার 8-এর পার্ট 2 পড়ব। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জেনে নেব যে থার্ড পার্টি কাকে বলে। আমরা এই চ্যাপ্টারে পড়ছি থার্ড পার্টি লায়াবিলিটি ক্লেম সম্বন্ধে। তো থার্ড পার্টি কে, হু ইজ থার্ড পার্টি, সেটা জানাটা প্রয়োজন। There are three parties involved in a motor claim. কে এই তিনটে পার্টি? The first party is the owner or the insured, যে গাড়ির ওনার, যার নামে গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, মানে যার নামে পলিসিটা করা হয়েছে, পলিসি হোল্ডার বা ইনশিওর্ড, সে হচ্ছে ফার্স্ট পার্টি। দ্য সেকেন্ড পার্টি ইজ দ্য ইনশিওরার, যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে সে নিজেকে ইনশিওর করিয়েছে সে হচ্ছে ইনশিওরার, সে হচ্ছে সেকেন্ড পার্টি। দ্য থার্ড পার্টি ইজ দ্য ওয়ান হু ইজ নাইদার দ্য ইনশিওর্ড নট দ্য ইনশিওরার। তাহলে থার্ড পার্টি হচ্ছে সেই পার্টিটা যে ইনশিওরও নয়, যে ইনশিওরারও নয়, যে ইনশিওরও নয়। তাহলে থার্ড পার্টি কে? থার্ড পার্টি হচ্ছে এমন একজন ইন্ডিভিজুয়াল যার কোনো লস হয়েছে বা যার কোনো প্রপার্টি ড্যামেজ হয়েছে কোনো একটা ইনশিওর্ড ভেহিকেলের কারণে, সে হচ্ছে থার্ড পার্টি। তাহলে এক পলিসিতে ইনশিওর্ড এবং ইনশিওর্ড ছাড়া আর একটা যে পার্টি, সেই হচ্ছে থার্ড পার্টি, যার লস হচ্ছে সেই হচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, এই থার্ড পার্টি ক্লেমের ক্ষেত্রে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা পড়বো কি, রাইট অফ প্রিন্সিপাল অফ সাবরোগেশন। সাবরোগেশন কাকে বলছে? সাবরোগেশন ইজ দ্য রাইট বাই হুইচ অ্যান ইনসিওরার হ্যাভিং সেটেলড আ ক্লেম ফর লস অর ড্যামেজ is entitled to place himself in the position of the insured to the extent of acquiring all rights and remedies in respect of the loss which the insured may have received. তাহলে ধরো পলিসি হোল্ডারের কোনো একটা লস হলো কোনো একটা থার্ড পার্টির কারণে, মানে কোনো থার্ড পার্টির কোনো ফল্টের কারণে, কোনো নেগলিজেন্ট অ্যাক্টের কারণে পলিসি হোল্ডারের কোনো লস হলো। তখন পলিসি হোল্ডার কি করবে? নিজের ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম করবে এবং ইন্স্যুরেন্স কোম্পানি তাকে সেই ক্লেমটা ইনডেমনিফাই করে দেবে। এরপর লসটা ইনডেমনিফাই করে দেওয়ার পরেই ইন্স্যুরেন্স কোম্পানি পলিসি হোল্ডারের জায়গায় এসে থার্ড পার্টির কাছ থেকে, মানে যে নেগলিজেন্ট যে পার্টি, মানে যার নেগলিজেন্ট অ্যাক্টের কারণে লসটা হয়েছে, তার কাছ থেকে লসটা রিকভার করবে। তো ইন্স্যুরেন্স কোম্পানির এই যে রাইটটা, এটাকেই বলা হচ্ছে রাইট অফ সাবরোগেশন। ঠিক আছে, having satisfied the claim of assured, the insurer stands in that place and subrogated to all the rights of the insured. তাহলে অ্যাসিওর্ডকে লসটা পেমেন্ট করে দেওয়ার পরে ইনসিওরার উইল কাম টু দ্য পজিশন অফ দ্য অ্যাসিওর্ড এবং লসটা সে থার্ড পার্টির কাছ থেকে রিকভার করবে। তখন কিন্তু ইনসিওরারের আর কোনো, তখন কিন্তু সমস্ত রাইট চলে আসবে ইনসিওরারের কাছে, তখন কিন্তু পলিসি হোল্ডারের আর কোনো রাইট নেই, কারণ পলিসি হোল্ডারকে ইন্স্যুরেন্স কোম্পানি তখন অলরেডি ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। তখন সমস্ত রাইট চলে আসছে ইনসিওরারের কাছে। ঠিক আছে, এবং ইনসিওরার ততটাই রিকভারি করতে পারবে যতটা সে ইনসিওর্ডকে পেমেন্ট করেছে, ততটা, তার থেকে বেশি রিকভারি ইন্স্যুরেন্স কোম্পানি করতে পারবে না। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ সাবরোগেশন। এবার কি বলা হচ্ছে দেখো, সাবরোগেশন হ্যাজ বিন মডিফাইড বাই নক ফর নক এগ্রিমেন্ট বিটুইন ইন্স্যুরার্স ইন কেস অফ লায়াবিলিটি অ্যারাইজিং আউট অফ ফিজিক্যাল ড্যামেজ টু ভেহিকেল ইনভলভড অ্যান্ড রেসপেক্টিভ ইন্স্যুরার্স মিট ফুল লায়াবিলিটি অফ ভেহিকেলস ইনসিওর্ড বাই দেম। তাহলে এই সাবরোগেশন রাইটটা, প্রিন্সিপাল অফ সাবরোগেশন যে রাইটটা, সেটা এই মোটর থার্ড পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ইজ মডিফাইড বাই নক ফর নক এগ্রিমেন্ট। এবার আমরা বুঝবো যে এই নক ফর নক এগ্রিমেন্টটা কি। দেখো, ইট ইজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন মাল্টিপল ইন্স্যুরেন্স কোম্পানিজ ইন হুইচ ইচ কোম্পানি পেজ দ্য লসেস ইনকার্ড বাই ইটস ওন পলিসি হোল্ডার্স ইন অ্যান ইভেন্ট রিগার্ডলেস অফ হু ওয়াজ অ্যাট ফল্ট। মানে ধরো দুটো গাড়ির মধ্যে ধাক্কা লাগলো, ঠিক আছে, এ একজন ইনশিওর্ড, বি একজন ইনশিওর্ড, এই দুজন ইনশিওর্ডের গাড়িতে ধাক্কা লাগলো। এবার দুজনেই কি বলবে, যে এ বলবে যে বি এর গাড়ির জন্য আমার লস হয়েছে, আর বি বলবে যে এর গাড়ি আমাকে ধাক্কা মেরেছে। তো তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি এখানে কি করবে, মানে এর যে ইন্স্যুরেন্স কোম্পানি সে বি এর কাছ থেকে লসটা রিকভার করবে, আবার বি এর যে ইন্স্যুরেন্স কোম্পানি সে এর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে লসটা রিকভার করবে। মানে সাবরোগেশন রাইট অনুযায়ী এটাই হওয়া উচিত। কিন্তু এটা হলে কি হবে, এটা হলে একটা কেসের জন্য, একটা ক্লেমের জন্য অনেকগুলো কোর্ট কেস অ্যারাইজ করবে, এতে অনেক সময় নষ্ট হবে, এতে অনেক এক্সট্রা এক্সপেন্স হবে।
তো সেই সমস্ত প্রবলেম থেকে, সেই সমস্ত ঝামেলার থেকে নিজেদের বাঁচানোর জন্য ইন্স্যুরেন্স কোম্পানিরা কি করলো, নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করলো যে যদি অন্য একটা ভেহিকেলের সাথে অন্য আর একটা ভেহিকেলে ধাক্কা লাগে এবং তাতে যদি কারোর কোনো লস হয়, তাহলে সেই নিজেদের ভেহিকেলকে রিপেয়ারিং করার যে কস্টটা, সেটা যে যার নিজের ইন্স্যুরেন্স কোম্পানি ওন ড্যামেজ হিসাবে সেটাকে পেমেন্ট করে দেবে। তার জন্য আর একটা গাড়ির কাছে সেটাকে আর রিকভার করার জন্য যাবে না। তো এটাই হচ্ছে নক ফর নক এগ্রিমেন্ট, ঠিক আছে? মানে এখানে যার ইন্স্যুরেন্স কোম্পানি সে তার নিজের ক্লায়েন্টকে নিজেই সেটেলমেন্ট করে দিচ্ছে ক্লেমটা, ঠিক আছে? সাবরোগেশনের রাইটটাকে আর কাজে লাগাচ্ছে না। নেক্সট আমরা পড়বো প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন। বলছে an insured may effect 2 or more insurances on the same subject matter of insurance. In event of loss, he is indemnified from the insurances on proportional basis, ঠিক আছে? তাহলে প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশনে বলা হচ্ছে যে কোনো একজন ইনশিওর্ড একটা সাবজেক্ট ম্যাটারের জন্য দুটো বা তার বেশি ইন্স্যুরেন্স করাতে পারে, এবং যদি লস হয় তাহলে সেক্ষেত্রে সে প্রপোর্শনাল হিসাবে সে তার লসটা সেখানে রিকভারি পাবে, ঠিক আছে? মানে প্রপোর্শনাল বেসিসে তার ক্লেমটা সেটেলমেন্ট হবে। Contribution is defined as the right of an insurer who has paid a loss under a policy to recover a proportionate amount from the other insurers who are liable for the loss. তাহলে ইন প্র্যাকটিস কি হয়, ধরো একজন ইনশিওর্ড সে তার রিস্কটাকে 60% ইনশিওরার এর কাছে ইনশিওর করিয়েছে এবং 40% আর একটা অন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনশিওর করিয়েছে। এবার যদি লস হয় তখন সে এই যে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যে কোনো একজনের কাছে ক্লেম করবে এবং যে কোনো একজনই তাকে ফুল পেমেন্টটা করে দেবে, এবং ফুল পেমেন্টটা করে দেওয়ার পর তখন সেই ইন্স্যুরেন্স কোম্পানি আরেকজন যে ইন্স্যুরেন্স কোম্পানি ওই লসটার বাকি পোর্শনটা কভার করেছে তার কাছ থেকে সেই প্রপোর্শনটা সে নিয়ে নেবে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন। কিন্তু এখানে কি বলছে দেখো, প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন ডাজ নট অ্যাপ্লাই টু থার্ড পার্টি লায়াবিলিটি ফর ডেথ অর বডিলি ইনজুরি। তো থার্ড পার্টি লায়াবিলিটির ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন অ্যাপ্লিকেবল নয়। তার কারণ কি? কারণ এটা নট ফর সেলফ, এটা ইজ ফর দ্য থার্ড পার্টি। তো সেই জন্য এক্ষেত্রে প্রিন্সিপাল অফ কন্ট্রিবিউশন ইজ নট অ্যাপ্লিকেবল। নেক্সট আমরা পড়বো ডক্ট্রিন অফ কজ প্রক্সিমা অর রুল ফর প্রক্সিমেট ক্লজ, ঠিক আছে? এখানে কি বলছে দেখো, বলছে দ্য মোস্ট ডিরেক্ট এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট কজ অফ অ্যান ইভেন্ট অর ইনজুরি উইথাউট হুইচ ইট উড নট হ্যাভ হ্যাপেন্ড ইজ দ্য প্রক্সিমেট কজ। তাহলে যদি কোনো লস বা ড্যামেজ হয় এবং ধরো তার জন্য যে কোনো একটাই কারণ রয়েছে, মানে কোনো ঘটনার জন্যই, কোনো একটা ঘটনার জন্যই সেই লসটা হয়েছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে এই কারণে এই লসটা হয়েছে। এবার অনেক সময় দেখা যায় যে কোনো একটা লসের জন্য একের বেশি ঘটনা দায়ী থাকে, মানে পরপর হয়তো কতগুলো ঘটনা ঘটেছে এবং তার কারণে একটা লস হয়েছে। এবারে এটা বোঝাটা দরকারি যে কোন ঘটনার কারণে এই লসটা হলো, কারণ কি জন্য লসটা হলো সেটা ঠিকভাবে যদি বুঝতে না পারা যায় তাহলে কিন্তু ক্লেমটা ইন্স্যুরেন্সে পেয়েবেল কিনা সেটাও বোঝা যাবে না। কারণ শুধুমাত্র ইনশিওর্ড পেরিলের কারণে যদি কোনো লস বা ড্যামেজ হয় তাহলে ক্লেমটা পেয়েবেল, আদারওয়াইজ ইনশিওর্ড পেরিলের কারণ ছাড়া যদি অন্য কোনো পেরিলে সেই লসটা হয় তাহলে দ্যাট ইজ নট পেয়েবেল। কারণ ইনশিওর্ড পেরিল মানে হলো কি, যে পেরিল বা রিস্ক যেটার এগেনস্টে ইন্স্যুরেন্স দ্বারা কভার নেওয়া আছে, শুধুমাত্র সেই পেরিলের কারণে যদি কোনো লস হয় তাহলে সেই লসটা পেয়েবেল হবে, আদারওয়াইজ ক্লেম ইজ নট পেয়েবেল। সুতরাং কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য বা কোনো একটা লসের জন্য কি কোনটা প্রক্সিমেট কজ সেটা বোঝাটা প্রয়োজন, ঠিক আছে? ধরো একটা এক্সাম্পল বলা হচ্ছে যে ধরো কোনো একটা গাড়ি দাঁড়িয়েছিল, এবার পেছন দিকে অন্য একটা গাড়ি এসে সেই গাড়িটাকে যে গাড়িটা দাঁড়িয়ে ছিল তাকে ধাক্কা মারলো, এবং ধাক্কা মারার ফলে সেই মোশনে ওই গাড়িটা এগিয়ে গিয়ে সামনের কোনো একটা কাউকে, মানুষকে বা তার কোনো প্রপার্টিকে ড্যামেজ করে দিল। তাহলে এখানে কার দোষে লসটা হয়েছে দেখতে হবে। এখানে কিন্তু যে গাড়িটা দাঁড়িয়েছিল তার কোনো লস নেই, যদিও ধাক্কাটা সেই গিয়ে মেরেছে, কিন্তু দোষটা তার না, দোষটা কার? যে এসে ওকে পেছন থেকে ধাক্কা মেরেছে। তাহলে এক্ষেত্রে দেখতে হবে যে কার নেগলিজেন্ট একটার জন্য অ্যাক্সিডেন্টটা হলো বা লসটা হলো সেটা দেখতে হবে। তো সেটাই দেখা হয় এই প্রক্সিমেট কজে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব সেকশন 146 of 1988 Act provides that no person shall use
expect as a passenger or allow any other person to use a motor vehicle in a public place unless the vehicle is covered by a policy of insurance complying with the requirements of the current MV Act 1988 মানে সেকশন 146 অফ 1988 অ্যাক্টে বলা হচ্ছে যে কোনো ভেহিকেল যদি তার মোটর থার্ড পার্টি ক্লেম না করা থাকে তাহলে সেটা কোনো রকম পাবলিক প্লেসে চালানো যাবে না বা ইউজ করা যাবে না। নেক্সট হচ্ছে সেকশন 146 is amended to cast an additional duty that the owner of the vehicle carrying dangerous or hazardous goods shall also go in for a policy of insurance under the Public Liability Insurance Act 1991 ঠিক আছে। নেক্সট আমরা দেখব পাবলিক প্লেস কাকে বলছে। এই যে আমরা পড়লাম যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা না থাকলে পাবলিক প্লেসে কোনো গাড়ি চালানো যাবে না, তাহলে সেই পাবলিক প্লেসটা কাকে বলা হচ্ছে? পাবলিক প্লেস ইজ আ প্লেস ওয়্যার দ্য পাবলিক হ্যাজ আ রাইট টু অ্যাক্সেস। তাহলে সোজা কথা, কমন পাবলিকের যে প্লেসটা অ্যাক্সেস করার নর্মালি রাইট রয়েছে সেটাই হচ্ছে একটা পাবলিক প্লেস। ঠিক আছে, এটাই হচ্ছে সোজা উত্তর। আর একটা হচ্ছে ওনারশিপ অফ দ্য প্লেস মে বি প্রাইভেট বাট ইফ ইউজড বাই পাবলিক ইট ইজ আ পাবলিক প্লেস। মানে ধরো সেই জায়গাটার ওনারশিপ কোনো একজন পার্টিকুলার লোকের রয়েছে, কিন্তু সেই জায়গাটা সাধারণ মানুষে ব্যবহার করছে বা তাদের ব্যবহার করার অ্যাক্সেস রয়েছে, তাহলেও কিন্তু সেটাকে পাবলিক প্লেস হিসাবেই ধরা হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখব কি অল মোটর পলিসিস therefore contain a clause called avoidance of certain terms and right of recovery। কি বলা হচ্ছে এটা ব্যাপারটা বোঝা যাক। বলছে there are certain terms in a policy according to which the insurer can avoid the liability towards the third party। এটা আমরা আগেও পড়েছি, আগের পার্টে পড়েছি। But according to deep pocket theory, the insurer has to compensate the third party first, and after making the payment to the third party, he will proceed to recover the amount from the insured as the insurer was not technically liable। তাহলে এমন অনেক সিচুয়েশন হয় যেখানে হয়তো ইন্স্যুরার টেকনিক্যালি ইজ নট লায়াবল টু কম্পেনসেট দ্য ক্লেম, কিন্তু অ্যাজ পার ডিপ পকেট থিওরি কি হচ্ছে, ইন্স্যুরারকে কিন্তু ফার্স্টে ভিকটিমকে ক্লেমটা কম্পেনসেট করে দিতে হচ্ছে। ডিপ পকেট থিওরি মানে কি, যেটা আমরা আগের পার্টে পড়েছি, সেটা হচ্ছে যে ধরা হচ্ছে যে ইন্স্যুরারের কাছে সাফিসিয়েন্ট ফান্ড রয়েছে যাতে সে ভিকটিমকে ক্লেমটা কম্পেনসেট করতে পারে, এবং করে দেওয়ার পরে সে ইন্স্যুরের থেকে ক্লেমটা সে রিকভার করে নেবে যদি সেকশন 149 ভায়োলেট করা হয় তাহলে। ঠিক আছে, মানে ধরো ড্রাইভিং লাইসেন্স ইজ নট ভ্যালিড, বা হয়তো ভেহিকেলটাকে এমন পারপাসে ইউজ করা হচ্ছে যে পারপাসের জন্য ওটাকে ইনশিওর করা হয়নি, এরকম যদি কোনো কারণে, বা ভেহিকেলটা আনআইডেন্টিফাইড অবস্থায় থেকে গেছে, এরকম যদি কোনো কেস হয় তাহলে সেক্ষেত্রে ইন্স্যুরারের রিকভারি রাইট থাকছে। নেক্সট আমরা কি পড়বো দেখো, ভেহিকেলস হুইচ আর এক্সেমটেড ফ্রম হ্যাভিং কম্পালসারি থার্ড পার্টি ইন্স্যুরেন্স। মানে এমন কিছু ভেহিকেলসও আছে যেগুলো কম্পালসারি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করানোর দরকার নেই। সেগুলো কি কি? এনি ভেহিকেল ওন্ড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট ইফ দ্য ভেহিকেল ইজ ইউজড ফর গভর্নমেন্ট পারপাস। তাহলে এই সমস্ত ভেহিকেলের ক্ষেত্রে করানোর প্রয়োজন নেই থার্ড পার্টি ইন্স্যুরেন্স। ইফ দ্য ভেহিকেল ওন্ড বাই দ্য লোকাল অথরিটি সাচ অ্যাজ মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, এরকম যদি কোনো ভেহিকেল থাকে তাহলে সেটারও থার্ড পার্টি ইন্স্যুরেন্সের দরকার নেই। ইফ দ্য ভেহিকেল ওন্ড বাই এনি স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং। ওকে, এখানে একটা বলা হচ্ছে দেখো নোট, দ্য এক্সেমশন অফ থার্ড পার্টি ইন্স্যুরেন্স ইজ অ্যালাউয়েবল ইফ আ ফান্ড ইজ এস্টাবলিশড অ্যান্ড মেনটেন্ড আন্ডার এমভি অ্যাক্ট 1988 বাই দ্য অথরিটি ফর মিটিং এনি লায়াবিলিটি অ্যারাইজিং আউট অফ ইউজ অফ এনি ভেহিকেল। তাহলে এই সমস্ত ভেহিকেলের দ্বারা যদি কোনো লস হয় থার্ড পার্টির, তাহলে সেটাকে সেটাকে সেই লসটাকে পেমেন্ট করার জন্য বা সেই লসটাকে সেটেল করার জন্য কিন্তু একটা আলাদা করে ফান্ড থাকতে হবে, তবেই এই ভেহিকেলগুলোর কম্পালসারি থার্ড পার্টি ইন্স্যুরেন্স না থাকলেও চলবে। ঠিক আছে, নেক্সট আমরা কি পড়বো দেখো, সেকশন 147 অফ মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 রিকোয়ার্স দ্যাট দ্য পলিসি অফ ইন্স্যুরেন্স মাস্ট প্রোভাইড কভার এগেনস্ট, কিসের কিসের কভার দেবে, এনি পার্সন ইনক্লুডিং ওনার অফ দ্য গুডস অর হিজ অথরাইজড রিপ্রেজেন্টেটিভ ক্যারিড ইন দ্য ক্যারেজ হু হ্যাভ সাফার্ড লস অফ ডেথ অর বডিলি ইঞ্জুরি। তাহলে কোনো মানুষ, কোনো পার্সন যে হয়তো সেই একটা গাড়ি করে, ধরো একটা লরি করে কোনো গুডস নিয়ে যাওয়া হচ্ছে, তো সেই গুডসের যে ওনার বা
তার সেই ওনারের যে অথরাইজড রিপ্রেজেন্টেটিভ যে ওই লরির মধ্যে রয়েছে সে থার্ড পার্টি হিসাবে দেখা হবে এবং তার যদি কোনো লস হয় তাহলে সেটা পেমেন্ট হবে। ড্যামেজ টু এনি প্রপার্টি অফ থার্ড পার্টি, এটা তো হবেই, টিপিপিডি যেটা বলেছি, থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজ পলিসি। নেক্সট হচ্ছে এনি প্যাসেঞ্জার অফ আ পাবলিক সার্ভিস ভেহিকেল, মানে কোনো একটা মানে ধরো বাস, একটা বাসের যদি কোনো লস অ্যাক্সিডেন্ট হয় এবং তার জন্য সেই বাসের মধ্যে প্যাসেঞ্জার রয়েছে, সেই প্যাসেঞ্জার কোনো ক্ষতি হলো তাদের, তো সেই লসটাও পেয়েবেল। তাহলে এই এদের হচ্ছে এরা থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মধ্যে এরা কভার্ড। ঠিক আছে, টাইপস অফ লায়াবিলিটি আর নট রিকোয়ার্ড টু বি কম্পালসারিলি কভার্ড, কাদের লায়াবিলিটি, কি কি ধরনের লায়াবিলিটি কম্পালসারিলি কভার করার দরকার নেই। এনি কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি, যদি কোনো কন্ট্রাকচুয়াল লায়াবিলিটি, যদি কোনো এগ্রিমেন্ট বেসিসে কোনো লায়াবিলিটি থাকে তাহলে সেটা থার্ড পার্টি পলিসিতে কভার থাকছে না। নেক্সট হচ্ছে দেখো এনি পার্সন ইন কোর্স অফ হিজ এমপ্লয়মেন্ট, মানে কোনো পার্সন তার এমপ্লয়মেন্ট হিসেবে ওখানে কাজ করছিল, অ্যাজ অ্যান এমপ্লয়ি সে ওখানে কাজ করছিল। ঠিক আছে, মানে সে ওখান থেকে স্যালারি পাচ্ছিল এবং সেই অবস্থায় এমপ্লয়মেন্ট অন কোর্স অফ হিজ এমপ্লয়মেন্ট তার কোনো একটা অ্যাক্সিডেন্ট, সেই অ্যাক্সিডেন্টে তার কোনো লস হলো, তাহলে সে থার্ড পার্টিতে কভার থাকছে না। অ্যারাইজিং আন্ডার দ্য এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট 1923 in respect of death or bodily injury to any such employee engaged in driving the vehicle or engaged as conductor or ticket examiner in a public service vehicle or if it is a good carriage being carried in a vehicle। তাহলে বলা হচ্ছে কি যে যদি কোনো পার্সন সে ওখানে অ্যাজ অ্যান এমপ্লয়ি কাজ করে থাকে, সে হতে পারে ড্রাইভার, সে হতে পারে কন্ডাক্টর বা সে হতে পারে গুডস ক্যারিয়ার। ঠিক আছে, কেন সে কভার থাকছে না থার্ড পার্টিতে? কারণ সে কম্পেনসেশন পাবে এমপ্লয়িজ কম্পেনসেশন অ্যাক্ট 1923 বলে একটা আলাদা অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টের আন্ডারে সে কম্পেনসেশন পাবে। সে মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 আন্ডারে কম্পেনসেশন পাচ্ছে না। ঠিক আছে, কারণ সে থার্ড পার্টি নয়, সে হচ্ছে একজন এমপ্লয়ি। তো আজকে এতটাই। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে আমরা চ্যাপ্টার 8 এর নেক্সট পার্ট পড়বো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।